বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রাক্তন সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেকের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে এবং নির্বাচন হবে কিনা সেটা নিয়েও আরেকটা প্রশ্ন রয়েছে এবং কারো কারো মতে যে শেষ পর্যন্ত বর্তমান সরকারের অধীনে আসলে কোনো নির্বাচন সম্ভব হবে না, মানে এই সরকারের পক্ষে কোনো নির্বাচন করা সম্ভব হবে না। এগুলো করিডোরের আলোচনা, মানুষের মনের ধারণা। মানুষ তো যে কেউ যে কোনো কিছু মনেই করতে পারেন, বাট এইসব ধারণার প্রেক্ষিতে আপনাদের বক্তব্য কী সেটা আমি একটু সূচনায় শুনতে চাই। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার সুপ্রিয় দর্শকদেরকে। আসলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হচ্ছে এবং এই কৌতূহলটা কিন্তু সবসময় ছিল, আগেও ছিল। আর এবারকার কৌতূহলটা একটু ডিফারেন্ট টাইপের। কাজে 5ই আগস্টের পর কিন্তু অনেকেই আশা করেছিল যে নির্বাচন এত তাড়াতাড়ি হবে না। আমরা হয়তো চেয়েছিলাম 6 মাসের পর হলে ভালো, 9 মাসের পর হলে ভালো, বা ডিসেম্বর হলে ভালো। অনেকে আশা করছিলেন যে না, এটা আরও অনেক দীর্ঘায়িত হবে। তো সেই ক্ষেত্রে নির্বাচনটা একটা রোডম্যাপ হয়ে গেলে কিন্তু অনেকে আমরা আশা করছিলাম যে মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে আসবে। তো রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, এখন হয়তো বা তফসিলের অপেক্ষায় আছেন। আমরা মনে করি নির্বাচনের যেই ট্রেন, সেই ট্রেন যাত্রা শুরু করেছে এবং এখন মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে দেশের মানুষ আপাতত যে একটা নির্বাচন হবে। কিন্তু এখন কিছু কিছু লোক আছে তা বলবেনই যে হ্যাঁ হয় কি হয় না, কারণ ফেব্রুয়ারি তো অনেক দূর, সেখানে তো প্রায় আরও 6 মাস সময় আছে হাতে। তো আমি মনে করি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে দেখা যাবে যে প্রত্যেক অবস্থান থেকে কিন্তু যার যার এলাকায় কিন্তু তারা প্রচারের জন্য নেমে যাবেন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে আপনি যদি মনে করেন জামায়াতের কথাই বলেন, পিআর বলছেন ঠিকই, আবার মাঝে মাঝে দেখা গেছে যে নির্বাচন হবে না, অনেক সংশয় প্রকাশ করছেন। কিন্তু আমরা জানি যে আরও 3 মাস আগে কিন্তু ওনার প্রার্থী ঘোষণা করে ফেলছেন। অন্যদের প্রার্থীদের পোস্টারও দেখা যাচ্ছে। হ্যাঁ, পোস্টারও দেখা যাচ্ছে এবং আবার রঙিন পোস্টার। আবার দেখা গেছে যে ওদের প্রার্থী চেঞ্জ হবে না বলে ওনারা বক্তব্য দিচ্ছেন। তা আমি মনে করি যে এত আগে প্রার্থী ঘোষণা করার কোনো ইতিহাস আজ পর্যন্ত আমি দেখি নাই। ওনারা যদি সংশয় রেখে থাকেন মনের ভিতরে, তাহলে প্রার্থী ঘোষণা করলেন কেন? তাহলে ওনারা কেনই বা মানুষকে ধোঁকা দিচ্ছেন, আবার যে অন্যদেরকে বলছেন হয় কি হয় না, অথচ নিজেরা প্রার্থী ঘোষণা করে বসে আছেন। তা আমি মনে করি যে আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য রাখতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, দেশটাকে আমাদের সাজাতে হবে। সেই সাজানোটার লক্ষ্য রেখেই যদি আমরা আমাদের মাইন্ড সেট আপ ঠিক করি, তাহলে মনে হয় আমাদের মানুষ যারা আছেন, আমরা সবাই যারা আছি, আমরা মনে হয় যে সবাই একটা লক্ষ্যে পৌঁছতে পারবো। আদারওয়াইজ আমাদের প্রত্যেকের কম বেশি যা ক্ষতি হচ্ছে, ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আন্তর্জাতিক ক্ষতি হচ্ছে এবং দেশের ভিতরে যে বেকারত্ব বাড়ছে, এই সবগুলো কিন্তু দিন দিন বাড়তে থাকবে। তো আমি মনে করি যে আজকে রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আমাদের একটা নতুন একটা যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রাটা সফল হবে নির্বাচনী সফলতার মাধ্যমে। এবং আমি মনে করি এতদিন আমরা অনেক কিছু শুনেছি যে কখনো সংস্কার, কখনো বিচার, অনেক কিছু। তো বিচার হয়েছে চলমান প্রক্রিয়া আর সংস্কারও চলমান প্রক্রিয়া। এবং মাঝে মাঝে যে নতুন নতুন যে আইডিয়া আসে, অদ্ভুত আইডিয়া, যে পিআর, কেউ অন্য সব পদ্ধতি বলেন, এইগুলো কিন্তু একটা মানুষের মধ্যে একটা সংশয় সৃষ্টি করে। এই জন্য আমি বলবো যে দয়া করে আপনারা এগুলো আর বলবেন না, এগুলো বলার কোনো প্রয়োজন নাই। গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হোক এবং হওয়ার পরে জনগণের কল্যাণে কাজ করবে, আবার ভালো কাজ করলে পরে ক্ষমতা আবার ফিরে আসবে, সেটা তো স্বাভাবিক। এখন নতুন ওই আমরা বলি না গিনিপিগ টেস্ট করার কোনো সুযোগ সময় নাই, কারণ টেস্ট করবো, এই টেস্ট করার পরে যদি আবার খারাপ হয় সেটা ফল কে বহন করবে? কাজে আমি মনে করি ঝুলন্ত পার্লামেন্ট না দিয়ে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যেই দল আসবে সেই দলকে নিয়ে আমরা এগিয়ে যাবো আগামী দিনে একটা সুন্দর এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্যে। ধন্যবাদ জিল্লু ভাই, ধন্যবাদ সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, নির্বাচন নিয়ে শঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে। প্রথম কারণ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি, যে দেশে একটা ডিসফাংশনাল স্টেটে চলে গেছে এবং সব কিছুর অবনতি হয়েছে এবং সেইটার রিফ্লেকশন আপনি দেখতে পারবেন যে রোড ট্রাফিক শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে কমপ্লিটলি।
মানে কেউ কোনো আইন মানছে না। আমরা দেখতে পেলাম যে কোথাও কোথাও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মেলন চলছে, স্পেশালি বিএনপির। তো আমার জেলায় একটা থানায় একটা থানা সম্মেলন চলছিল, সেইখানে ভোটের বক্স নিয়ে গেল একজন, মানে পছন্দ হয় নাই। সো বিএনপি যে ডমিনেন্ট পজিশন এনজয় করছে, যে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি আসছে, এইরকম ঘটনা যে ভোট কেন্দ্রে ঘটবে না, যে যে আপনার এজেন্ট যে সিস্টেমটা রয়েছে সেইটা নিশ্চয়তা তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা করতে পারে না। বিএনপি এটা করতে পারে বলে আপনি মনে করছেন? অবশ্যই সেই সংখ্যা রয়ে গেছে। একটা নিজেদের ভিতরে নির্বাচনে যদি এই অবস্থা হয়, তাহলে কতগুলো জরুরি সংস্কার যেটা উচিত ছিল, স্পেশালি নির্বাচন ব্যবস্থায় উন্নত বিশ্বে যেটা হচ্ছে, যে এজেন্ট সিস্টেমটা থাকা উচিত কি উচিত না, এইটা রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসা উচিত ছিল। এজেন্ট সিস্টেমটা এসেছিল কেন? যে ভোটারদেরকে চিহ্নিত করার জন্য। তো যখন আপনার ডিজিটাল এনআইডি কার্ড হলো, এখন তো আর এটার প্রয়োজন হয় না। ক্যাম্পেইনে যে মাস্তানি, যে মাসেল পাওয়ার দেখানো হয় সেই জায়গাটায়, যে বিদেশে আপনিও ঘুরেছেন, এখন শুধু SMS এবং লিফলেট দিয়েই কিন্তু জনসংযোগ করা যায়। যে 3 জনের বেশি বা 5 জনের বেশি নিয়ে নমিনেশন পেপার আনতে যাবে না, সেইখানে যদি 400-500 যায়, সেইটার বিরুদ্ধে যে প্রতীকের ব্যবস্থা, সেইটা নেওয়ার ক্ষমতা তো নির্বাচন কমিশনের নাই। তাহলে যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং একটা সুষ্ঠু নির্বাচনের যে মিনিমাম সংস্কার দরকার ছিল, আমরা তো সেইগুলো দেখছি না। এই সাথে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তো রয়েছে। বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা মনে করি যে এই নির্বাচনকে কন্ট্রোভার্সিয়াল করার জন্য বিভিন্ন কোয়ার্টার ভেরি অ্যাক্টিভ। কেন? আওয়ামী লীগের সময় ওই নির্বাচনগুলো যেহেতু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে, তাহলে কন্ট্রোভার্সিয়াল কীভাবে হবে? মনে করেন এরকম যদি ভোট বক্স ছিনতাই হয়, মাস্তানি এবং হুলিগনিজম হয়, এখানে যদি আপনার এই কোনো দল যদি পার্টিসিপেট না করে, সেই দল আদৌ একটা সিট পাবে কি না সেটা অন্য কোশ্চেন। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু একটা আলোচনা সামনে আনবে যে আমাদের সময় এরকম হয়েছে, পতিত সরকারের সময় এখনও তো একই কাজ হলো। সো এই সবগুলোই আপনাকে প্রতিপালন করতে হলে যে মানুষ তার ভোটার তার প্রতিনিধি নিয়োগ করার ফ্রি উইল এক্সারসাইজ করতে পারে কিনা, যে আমাকে কোনোভাবে ভয় দেবে না, আগের রাত্রে এসে বলে যাবে না যে আপনি আমাকে ভোট দেবেন, বলে হ্যাঁ, তাহলে আপনার ভোট কেন্দ্রে আসার প্রয়োজন নাই। এই সিচুয়েশন রক্ষা করার মতো আইনশৃঙ্খলা পরিস্থিতির আপনার স্ট্রেংথ অথবা তাদের সেই টেম্পারামেন্ট আছে বলে অন্তত মনে হয় না। এর সাথে আছে গত 15 বছরে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন জায়গায় যাদেরকে নিয়োগ করা হয়েছে, এর বড় অংশ ফেসিজমের বেনিফিশিয়ারি এবং ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দোষর। তাদের একটা প্রচেষ্টা থাকবে এই নির্বাচনকে কন্ট্রোভার্সিয়াল করার। এরপরও কেন জানি মনে হচ্ছে হয়তো নির্বাচনটা করে যাবে ওনরা, এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার বাই নাও দে হ্যাভ গিভেন আপ, দে ওয়ার নট মেন্ট টু ডু সামথিং। তারা এই প্রফেসর ইউনূস সাহেবের ওই টেম্পারামেন্টই নাই, দে হ্যাভ ফেইল্ড। এখন তাহলে তারা যদি ফেল করে এবং তারা বিভিন্ন জায়গায় এখন তাদের প্রোটেকশন খুঁজছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, সো তাদের কোনো জবাব দিয়ে দেয় নাই। অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, এগুলো কোনো কোশ্চেন দিচ্ছে না। মানুষের একটা এক্সপেকটেশন ছিল তারা তাদের সম্পত্তি ঘোষণা করবে এবং যেদিন দায়িত্ব ছাড়বে সেই দিন তারা আবার দেখাবে যে তাদের সম্পত্তি কত বেড়েছে। সেটা তার করে নাই। প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতায় থেকে তার ইউনিভার্সিটির লাইসেন্স, আদম ব্যবসার লাইসেন্স নেওয়াটা উচিত হয়নি, এবং তার যে 600 কোটি টাকার ট্যাক্স দ্রুত উনি মওকুফ করে নিলেন কোর্ট সিস্টেমের মাধ্যমে, এটাও তার উচিত হয়নি। এটা নর্মালি করা উচিত ছিল, হয়তো হতো অথবা হতো না। সো দে হ্যাভ লস্ট দেয়ার মোরাল গ্রাউন্ড। যে মোরাল গ্রাউন্ডে থাকার কথা সমালোচনা করি, সেইগুলোর আবার নতুন করে জন্ম দিয়েছে। সেই জন্য মনে হচ্ছে যে তাদের এখন পরিত্রাণ উপায় হলো একটা যেনতেন একটা নির্বাচন। এই যেনতেন নির্বাচন করে সেই নির্বাচনটা কোন মানের হবে, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। নির্বাচন ভণ্ডুল হওয়ার, নির্বাচন না হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। আবার নির্বাচন হলে সেটা কোন মানের হবে সেটা একটা ডাউট রয়েছে। প্রধান নির্বাচন কমিশনের একটা থিওরি সামনে আনছে
ওনার এই থিওরি বাস্তবতার সাথে কখনোই মেলে না। উনি কি বলছেন যে মবকারীরা 300 সিটে ভাগ হয়ে যাবে, তাহলে তাদের শক্তি কমে যাবে। বাস্তবতা তা বলে না, কারণ ওই ডমিনেন্ট পজিশনে যারা ভোট কেন্দ্রে থাকে তাদের সামনে অনেকে আসে না অথবা লুকিয়ে যায়। তারা যদি তাদের এই ডমিনেন্ট পজিশন এক্সারসাইজ করতে চায় এবং যেটা করবে, একটা দলের ভিতরে একটা নির্বাচনে যদি এই অবস্থা হয়, ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়, তাহলে ভোট কেন্দ্রে কী হতে পারে এটা অনিমেয়। তাহলে এটা কি করতে হবে, মাস্তানতন্ত্র কোনোভাবে সৃষ্টি না হয় সেই জায়গাটা রিফর্মস করা হচ্ছিল, যে টোটাল খোল নলসে পাল্টাতে হবে ভোটিং সিস্টেমে। সেটা তো পৃথিবীর অনেক দেশে সেটা হয়। ভোটিং হইলে, আমি লন্ডনে লেখাপড়া করেছি, টেরও পায় না মানুষ যে এখানে একটা ভোট হচ্ছে। ওই জায়গাটায় যাওয়া দরকার ছিল। যেহেতু SMS এবং হোয়াটসঅ্যাপ এবং শুধু লিফলেট, কোনো মিটিংও হবে না। মানুষ আজকাল অনেক সচেতন, প্রত্যেকেই ইউটিউব দেখে, প্রত্যেকেই ফেসবুক দেখে, এই রিক্সাওয়ালারা চলতে চলতে আবার এই দেখি মেসেজ দেখে। সো আমরা ওই জায়গায় পড়ছি। রিফর্মস দরকার ছিল এইটা। আর একটা হলো, স্বতন্ত্র প্রার্থীদের কেন 1% লাগবে, সেই জায়গাটা নির্বাচন কমিশন হাতই দিচ্ছে না। এই নির্বাচন কমিশনের এই বইটা নিয়ে আসছি, এইটা একটা, দিস ইজ সো ব্যাড ল, এর চেয়ে খারাপ আইন কিছু হইতে পারে না। এটা আপনি পড়তেও পারবেন না, ধারা উপধারা করতে করতে এই পুরোটাকে চেঞ্জ করে একটা নতুন আইন করা উচিত ছিল, একদম সহজ। যার খুশি সে ভোট করবে, রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। এবং বিএনপির সামনে যেহেতু আওয়ামী লীগকে অনেক সময় কাউন্টার করতে যে মাস্তানি এবং সন্ত্রাসীর আস্থায় নিয়েছে, যেহেতু আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, আওয়ামী লীগ কখনই এই মাস্তান ছাড়া নির্বাচন করতে পারে নাই, সেই ক্ষেত্রে দরকার ছিল, যেহেতু এখন আওয়ামী লীগ পালিয়ে গেছে, সামনের নির্বাচনটা একটা সত্যিকারে বড় উদাহরণ সৃষ্টি করার সুযোগ আসছে সবার সামনে, এবং বিএনপি এই কোয়ালিটিটা সামনে আনতে পারে যে কোনো ধরনের হুলিগানিজম গ্রহণ করা হবে না। ভোট কেন্দ্রে মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে যাবে, যারে খুশি ভোট দেবে। সেই কালচার বাংলাদেশে আসছে বলে আমার মনে হয় না। অতএব ওই আশঙ্কা থেকেই যাবে, কিন্তু উনি কিভাবে এখান থেকে এসকেপ করবে, দ্যাট ইজ অলসো বিগ কোশ্চেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে উনি একটা জিনিস হাইলাইট করছেন এখানে, পিরোজপুরের বিএনপির ইন্টারনাল কাউন্সিলের ব্যাপারে। আসলে ইন্টারনাল কাউন্সিলে যদি দলীয় কোনো শৃঙ্খলা ভঙ্গ হয়, সেক্ষেত্রে দল তার ব্যবস্থা গ্রহণ করে। জেলা আহ্বায়ক কমিটি ভেঙে দিয়েছে, এই ভাঙা ছিল অনেক আগে। রাইট। আপনি যেটা বলছেন, এখানে দেখেন বিএনপি থেকে কেউ কোনো দিক দিয়ে যদি একটা ফেসবুকে একটা বোল্ড স্ট্যাটাসও দেয়, ডাইরেক্ট অ্যাকশন হয় কিন্তু। এবং দলীয় কর্মকাণ্ডে যদি কোথাও কোনো অনিয়ম হয়, সাথে সাথে অ্যাকশন হয়েছে। কাজেই আমরা দেখেছি আগে আওয়ামী লীগের আমলে যখন আগে নির্বাচন হতো, যে বেশি শিল মারতে পারছে তাকে পুরস্কৃত করছে, যে বেশি বিএনপি নেতা কর্মীকে মারধর করতে পারছে তাকে নৌকা মার্কা দিয়ে পুরস্কৃত করেছে। এখানে বিএনপি এবং আওয়ামী লীগ টোটালি দুই ধরনের রাজনীতি করে, আর আমরা আওয়ামী লীগের সাথে তুলনা করে বিএনপিকে পারবো না। কাজে বিএনপি তার প্রত্যেকটা নেতাকর্মী এতটুকু অ্যালার্ট আছে এখন। আপনি জানেন যে কয়েক হাজার নেতাকর্মী বহিষ্কৃত হয়েছে অলরেডি। আমি কিছু কিছু জিনিস দেখি যে জামাত ইসলামী তাদের কতগুলো ফেক আইডি দিয়ে এমন সব মিথ্যা প্রচার করে, যে মিথ্যা প্রচারগুলো দেখলে মনে হয় যে আসলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এরকমভাবে প্রচার করে। আমার দল বিএনপি থেকে যদি করতো, তাহলে আমার মনে হয় যে ওই দিন 24 আওয়ার এটা বহিষ্কার হয়ে যেত। কিন্তু আমি দেখি না জামাত ইসলামী থেকে আজ পর্যন্ত কাউকে বহিষ্কার করতে। তো আপনি বলতে পারেন যে এই কাজগুলো হয়তো বা যে নির্বাচনী কেন্দ্রে মব সৃষ্টি করা বা নির্বাচনী কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করা হয়তো বা তারা করতে পারে, যেহেতু তারা আওয়ামী লীগের সাথে এক সময় ছিল বা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বা আওয়ামী লীগের স্টাইলে তারা রাজনীতি করে। আপনাদের সঙ্গে ছিল না, আমাদের ছিল, কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল, সব দিকে ছিল, কিন্তু আমাদের সময় যখন ছিল তখন হয়তো একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণে ছিল, কন্ট্রোলে ছিল, এবং তখন এত বিতর্কিত ছিল না, কন্ট্রোলে ছিল। হ্যাঁ, তখন হয়তো আপনারা নজর দেন না। এখন যা করছে টোটালি, মানে কি বলবো, একটা ভালো মানুষকে দেখা যাচ্ছে টাকার বস্তা দিয়ে প্রচার করে। যেমন হাবিব ভাই পাবনাতে একটা কথা বলছিলেন জামাতে ইসলামের বিরুদ্ধে, কিন্তু দেখা গেল পরের দিন সকালে টাকার বস্তা দিয়ে যে হাবিব সাহেবের বাসায় টাকার বস্তা পাওয়া গেছে, র্যাব এই মতো তাকে অ্যারেস্ট করেছে। মানে টোটালি একটা ফলস নিউজ। তার মানে জামাত ইসলামের নেতারা কি দেখে না এগুলো? এই যে ছেলেগুলো এত মিথ্যাবাদী করে, মিথ্যা কথা বলে, তার দেখার কেউ নাই? তা আমি আপনাকে বলবো যে বিএনপিতে এই চর্চাটা নাই। বিএনপিতে আপনি কোনো মিথ্যাচার পাবেন না, বিএনপিতে কোনো অনিয়ম পাবেন না, অনিয়ম হলে সাথে অ্যাকশন হচ্ছে।
হ্যাঁ, এবং আওয়ামী লীগের যে কাজটা হয়েছে সেই কাজটা বিএনপিতে নাই। কাজে ওইখানে নির্বাচনের কেন্দ্রে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এবং যাকে খুশি তাকে দেবে, তার পছন্দের প্রার্থীকে দেবে, এটা হলো বিএনপির মূল মন্ত্র। কাজে বিএনপি এভাবে কাজ করে আসছে অতীতেও, এবং যারা করেছে তারা কিন্তু আজকে দেশ থেকে পালিয়েছে, এটা মানতে হবে। এবং আমরাও আমাদের অভিজ্ঞতার আলোকে আপনি দেখেন, আমরা তো এই জীবনে প্রচুর নির্বাচন দেখেছি। ৭৯ ধরন থেকে ৭৬-এর হানা বোর্ডও দেখেছি, তারপর ৭৯ যে বিএনপির প্রথম যে সংসদে আসে সেখান থেকে শুরু করে আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনে কিন্তু বিএনপি তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মানুষ যাতে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে। এবং আওয়ামী লীগের নির্বাচন করা সেটা টোটালি ডিফারেন্ট কেস। এই জন্য আওয়ামী লীগ আজকে তার অবস্থান ধরে রাখতে পারেনি। সেই অভিজ্ঞতাগুলো দেখে, যেমন ৫ই আগস্টের অভিজ্ঞতা দেখে সমস্ত কিছু যাচাই বাছাই করে যদি আমরা হিসাব করি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখন সবাইকে বলছেন যে এইবারে নির্বাচনটা একটু কঠিন হবে, এবং এমন কঠিন হবে যে আমাদের সবাইকে ইউনাইটেডলি মুভ করতে হবে, জনগণের ঘরে ঘরে যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, এবং মানুষকে এনে লাইনে দাঁড় করিয়ে এবং তার ভোট দেওয়ার সেই স্বাচ্ছন্দ্য বা ভোট দেওয়ার সেই অধিকারটা তাকে ফিরে দিতে হবে। এই যে মানুষের কাছ থেকে চাওয়া পাওয়া, উনি যেটা চাচ্ছেন, আওয়ামী লীগ তো এটা চায়নি। আমি তো ভোটের চিন্তাই করে নেই, আমি প্রার্থীর চিন্তাই করে নেই। আমরা 14 নির্বাচন আমরা দেখেন কোনো প্রার্থী ছিল। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীও কিন্তু এই কথা বিভিন্ন সময় বলেছেন নির্বাচনের আগে, নির্বাচন কিন্তু এবার খুব কঠিন হবে। আপনাদের যদি স্মরণ থাকে, তিনিও বলেছেন কঠিন হবে কথাটা বলেন ঠিক, কিন্তু বাস্তবে দেখা গেছে সেটা প্রতিফলন হয় ভিন্ন রূপে। এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেন, 18 নির্বাচনে দিনে রাতে হয়ে গেল, 24-এ কী করলো, একটা নেত্রী বা একটা নেতা, একটা দলের প্রধান যদি চায় যে সে ভালোভাবে কাজ করবে, আপনি সংস্কার কতটা করবেন, করে কি হবে, আপনি যদি নিজে সেটা পালন করেন তাহলে আপনি নতুন নতুন সংস্কার দিয়ে দেশবাসীকে খুশি করতে পারেন। এই জিনিসটা শুধু আমরা বোঝাতে পারি না যে সংস্কার চলমান প্রক্রিয়া চলতে থাকবে। আজকে যে সংস্কারটা হয়েছে, কালকে সংস্কারটাকে আবার সংস্কার করার প্রয়োজন হতে পারে দেশের মানুষের স্বার্থে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য। এই জন্য আমি বলি যে এই চলমান প্রক্রিয়াকে নিয়ে যারা বিতর্কিত করে সেটা নিয়ে করা ঠিক না, এবং যে সময়টা ক্ষেপণ হয়েছে দীর্ঘ সময় চলে গেছে এটার পিছনে। সরওয়ার আপনি শুনছিলেন, এবং আপনি যেখানে শেষ করেছিলেন যে কি হতে পারে আসলে পরিস্থিতি যদি এরকম জায়গায় থাকে, এবং এটা যদি আসলে যেটাকে আপনি অলরেডি ডিসফাংশনাল বলছেন, এবং শেষ পর্যন্ত নির্বাচনটা যদি না করা যায় এবং নির্বাচন যদি নির্বাচনের মধ্যে না হয়, জুল্লু ভাই, যে আপনি কি প্রেডিক্ট করেন আসলে এমনই ডিসফাংশনাল হয়েছে যে সমস্ত সিস্টেমগুলো অলমোস্ট ভেঙে পড়ছে। যে আপনি কোনটা বলবো, আমি প্রথমে বিচারালয় নিয়ে বলব যে বিচার ব্যবস্থা আমরা ইনহেরিট করেছি ব্রিটেন থেকে, তারা যে মামলা 3 মাসে সেটেল করতে পারে সেইটা এখানে 10 বছরে সেটেল হয় না। তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? আপনার আউট অফ বক্স কিছু একটা করতে হবে। প্রয়োজন মধ্যে আপনার 3 বছর বিচার ব্যবস্থা মার্শালার আন্ডারে আনতে হবে, কুইক বিচার, যেটা ইট লুক লাইক এ জঙ্গল সিচুয়েশন। তো আপনার জঙ্গল সিচুয়েশনকে রিমেডি করতে হলে জঙ্গল অ্যাপ্রোচ প্রয়োজন হয়। সো বিচার ব্যবস্থাকে ব্যবহার করে ভূমি দস্যু থেকে অনেক অপরাধী বছরকে বছর বেনিফিট নিয়ে যায়। বছরে সরকারি জমি দখল করলে সেইটা আর কখনোই সরকারের কাছে ফেরত আসে না। কোনো ব্যবসায়ী তার পুরা ভূমি ব্যবসার অর্ধেক জমি জনগণের, রাষ্ট্রের, কোনো কিছু করেই না, কারণ যারা এটা প্রতিকার করবে এবং যারা রেগুলেটরি বডি তারাই বেড়ায় ক্ষেত খেয়ে ফেলে। এবং এমন একটা মডেল সৃষ্টি হয়েছে, যখন একজন দেখছে সাকসেসফুল, এখন ছোটোখাটো পাতি সব এখন ভূমি ব্যবসায়ীরা মানুষকে এরকম একটা অসহায় পরিস্থিতি ঠেলে দিচ্ছে যেটা সেটার কোর্ট থেকে কোনোভাবে প্রতিকার পাচ্ছে না। এবং যা কিছু সব এখন কোর্টের সিস্টেম এমনভাবে মানে বকডাউন হয়ে পড়ছে, আপনি মামলা শুনানি করা একটা যুদ্ধ, একেবারে যুদ্ধ, আপনি কোনো সহজ কিছু নাই। আর এমপি পদ আপনি দেখেন যে এটার ভিতরে এত বেশি বেনিফিট ঢুকিয়ে দিছে, এত বেশি রস এখানে এসছে, এই রসের ভাগ নেওয়ার জন্য রাম শ্যাম যদু মধু সব মানে এমপি হতে চায়, ওই ল মেকার হতে চায় না এমপি। মানে এমপি হলে তার টেন্ডারবাজি করা যাবে, এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি পাওয়া যাবে, এমপি হলে প্লট পাওয়া যাবে, এমপি হলে বিদেশে ঘোরা যাবে, লাল পাসপোর্ট পাওয়া যাবে। সো এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এই পুরো কনসেপ্টটাই একেবারে টোটালি নষ্ট হয়ে গেছে। যার জন্য রাজনৈতিক দলগুলো যদি এখানে এক হতো, যে ঘোষণাটা জামাতের প্রোপাগান্ডার কথা আপনি বললেন না, আমি নিজেই জামাতের প্রোপাগান্ডার শিকার। আমি 2018 সালে বিএনপি নমিনেশন পেয়েছিলাম পিরোজপুর 1 থেকে, 3 জনের একজন দলের নমিনেশন আমি পেয়েছিলাম।
আর জামাত থেকে পেয়েছিল একজন। ফাইনালি জামাতের প্রার্থীকে ওখানে নির্বাচনের জন্য সিলেক্ট করে ওই তখন। তো জামাতের প্রার্থী ছিল এই দেলোয়ার সাইদির ছেলে। একদিনের জন্য এলাকায় যায় নাই। ফেসবুকে দেখে কি যে উনি এলাকায় গেছে, মানুষ রাস্তায় হাঁটার জায়গা পাচ্ছে না। তা আমি পুরোটা সময় মাঠে। তো এই প্রভাকাণ্ডা কে প্রচার করলো? নয়া দিগান্ত ছাড়লোকে, তাদের কিছু লোক আছে, ওই যে আপনি বলছেন ফেক আইটি, ইট ইজ এ ফ্যাক্ট। আবার আপনি যদি এটার প্রতিবাদ করেন, আপনাকে একদম মানে এর দরজা জানলা বন্ধ করে তারপর আপনার বিরুদ্ধে এরকম ইয়ে করবে। দ্যাট দ্য ট্রু। আমি নিজে দেখেছি, আমি নিজে সেটা দেখেছি। তো সেই জন্য যে এমপি কোয়ালিটি, এমপি যদি না আসে কোয়ালিটি আইন আসবে না। এমপিরা তো জাতিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এমপি এখন এই পটটাই হয়েছে একটা চুরিতন্ত্রের একটা বড় মেকানিজম, যার জন্য এটাকে বলা হয়েছিল সংসদকে পুতুল খেলার নাট্যশালা এবং তাদেরকে আচার ব্যবহার শিখাতে হবে। এখন এমপি হলেই যদি আঙ্গুল ফুলে করা কাজ হওয়া যায়, মানে একদম হুড়হুড় করে টাকা বেড়ে যায়, তখন সবাই হতেই যাবে, কারণ মানুষ তো চায় তার প্রবৃদ্ধি, তার সমৃদ্ধি। সেই জন্য এই জায়গাটায় যে লোকাল গভর্নমেন্টের কোনো কিছুতে এমপিরা ইন্টারভেন করবে না, ক্যান দ্য পার্টিস এগ্রি অন দ্যাট? আপনি এমপিরা কোন লজ্জায় ট্যাক্স ফ্রি গাড়ি নেবে? আপনি জনগণের উপরে 300% ট্যাক্স আরোপ করবেন, আর আপনি ট্যাক্স ফ্রি গাড়ি এনে ব্যবসা করবেন। এটা পৃথিবীর কোথায় আছে? পৃথিবীর কোথায় আছে যে একজন এমপি 9টা শিক্ষা প্রতিষ্ঠানের আপনার গভর্নিং বডির চেয়ারম্যান হবে এবং ওখানে এমনভাবে মনোনয়ন বাণিজ্য করবে, আপনার নিয়োগ বাণিজ্য করবে? তার কোনো প্রতিকার নাই। সবচেয়ে বড় দুর্বলতা এসে দেশে কোনো দুর্নীতির বিচার হচ্ছে না, কোনো হাই হাই কোম্পানি টাউট বাটপারে বিচারই হচ্ছে না, ভার্চুয়ালি কোনো বিচার হচ্ছে না। আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে কোনো দুর্নীতির বিচার হয়েছে। এখানে এই যে ওরিয়েন গ্রুপ নামে একটা গ্রুপ, আগেও আমরা বলেছি, 43 বছর তার জেল হয়েছে, একদিনের জন্য তার জেলে ঢুকতে হয় নাই। বিচার ব্যবস্থা বলতে কিছু আছে নাকি? কিভাবে এটা সম্ভব? 43 বছর জেল হয়েছে, একদিনের জন্য তার জেলে না যেয়ে সে এখন আবার বিদেশে চলে গেছে, পেপারে দেখলাম। তার মানে কি, এই যে ডিসফাংশনাল স্টেট, এইখান থেকে আমরা কি টোটাল ফেইলিওরের দিকে যাব না উন্নতি হবে? উন্নতি হওয়ার তো কোনো সিমটমস দেখা যায় না যখন রাজনীতিটা একদম ওই আওয়ামী লীগ টাইপ রাজনীতি দেখা যায়, চাঁদাবাজি, গুন্ডাবাজি, চেদাবি। আমি সেদিন জানি যে কাওরান বাজার এলাকায় ওই পতিত কামাল এমপি যে ইয়া ছিল মন্ত্রী, সে নাকি প্রতিদিন এখানে 5 কোটি টাকার চাঁদাবাজি করতো। এখন আগে সত্যবিত্তে জানি, এখন একজন বললো চাঁদাবাজি তার চেয়ে বাড়ছে। চাঁদাবাজির ভাগ হয় কীরকম? 30% যায় উপরে, কত উপরে যায় সেগুলো বলেন, আর 70% তারা এখানে রেখে দেয়। এবং চাঁদার হার কোথাও কোথাও এমনভাবে বাড়ছে যে মানুষ বলা শুরু করেছে যে আগে এসে কম চাঁদা দিতাম। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কমপ্লেন আসছে, একটা ছাগল বিক্রি করছে, সেই ছাগল বিক্রি বলছে আমার এখানে 10,000 টাকা দিতে হবে, কোনোভাবে 5,000 টাকা দিয়ে সে পার পেয়েছে। সো এই যে ন্যায্যতা, এই যে অপশাসন, দুঃশাসন, জোচ্চারি, এইটা নিয়ন্ত্রণ করতে হলে রাজনৈতিক দলের ভিতরে চরিত্রবান মানুষ আনতে হবে, যারা ন্যায্যতা বুঝে ন্যায্যতা কায়েম করতে পারে। পৃথিবীর উন্নত দেশে চরিত্রহীন অনৈতিক লোক কখনোই রাজনৈতিক পজিশনে থাকতে পারে না। রাজনৈতিক দলের ভিতরে যদি সততা এবং ভালো চরিত্রের চর্চা না হয়, তাহলে দেশে কখনোই সুশাসন, ন্যায় বিচার আনয়ন করা সম্ভব না। কিন্তু এখন রাজনৈতিক কালচারটা দাঁড়িয়েছে যে যে কোনো জায়গা যদি একটা আপনি দেখেন যে টাসেল বেজেছে সৎ এবং অসৎ নেতার ভিতরে, কি করে জানি ওই অসৎ নেতা সৎ নেতাকে পরাজিত করে সামনে আসতে পারে, যার জন্য ভালো মানুষ সব লুকিয়ে যাচ্ছে। পৃথিবীর কোথাও এটা পাবেন না যে সৎ এবং ভালো মানুষ মাথা নিচু করে তারপর অন্যদিকে। এই দায়িত্বটা এখন রাজনৈতিক নেতৃত্বের ঘাড়ে আসছে। তারা যদি এখানে সাকসেসফুল না হয়, তাহলে ওই যে বললাম ফেইল্ড স্টেট, ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই ফেজ শেষ করি। সুদানে কি হচ্ছে? সুদানে মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি এই দুই জেনারেল মানে যুদ্ধ লাগাই দিল। সেই যুদ্ধ এখনো চলতেছে, গৃহযুদ্ধ। তাহলে বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকারটা সৃষ্টি হলো, এইটার 5টা কোয়ার্টার হয়ে গেছে। সশস্ত্র বাহিনীর একটা অ্যাপ্রোচ,
অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা অ্যাপ্রোচ, প্রেসিডেন্টের আরেকটা অ্যাপ্রোচ। সো আর দুইটা লক্ষণগুলো তারপরে ওই যে এনসিপি এবং এই যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী এই যে পকেটগুলো হচ্ছে, এইটা কিন্তু একটা লক্ষণ যে ফ্রম ডিসফাংশনাল স্টেট ইট মে স্লাইড ডাউন টু এ ফেইলার স্টেট, যদি না এখান থেকে পরিবর্তন ঘটানো না যায়। সো দ্য সিমটম ইজ ভেরি ব্যাড, অ্যান্ড এই সিমটম আপনার করতে হলে ডেফিনেটলি ভালো মানুষকে সামনে এনে রাজনীতি করতে হবে, যোদ্ধার রাজনীতি করতে হবে, চুরি ডাকাতি বাটপাড়ির রাজনীতি বন্ধ করতে হবে। জি, এখানে আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিসে খুব একমত এখানে, যে আসলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু সবসময় এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা কিনা অভিজ্ঞ এবং ত্যাগী, তারপরেও যারা সৎ মানবিক, সেই নেতাদেরকে কিন্তু উনি যথেষ্ট মূল্যায়ন করছেন। এবং একদম ফ্রেশ হলে কোনো আসা যায় না যদি নাকি সে সৎ থাকে। আর একদম অনেক অভিজ্ঞতা সম্পন্ন প্রচুর ত্যাগী হলেও কিন্তু সে যদি সৎ না থাকে, তার রাজনীতির কোনো মূল্য নাই। আমি এটাকে অনেক সময় মনে করি যে একটা মানুষ যদি সারা জীবন রাজনীতি করে শেষ পর্যন্ত যদি সে তার আয়ের উৎস হিসেবে দেখে রাজনীতিকে, তখন কিন্তু তার রাজনীতিটা শেষ হয়ে যায়। কারণ তাকে রাজনীতির বাজারে এসে কিন্তু আয়টা করবে কোথা থেকে? কোথাও না কোথাও তাকে তো অন্য পথ অবলম্বন করতে হবে। তো সেই জন্য আমি বলি, যেমন আমি আমার নিজের জীবন দিয়ে দেখি, আমি একজন প্রকৌশলী হয়েছে ছাত্র রাজনীতি করে। আমি কিন্তু নিজে পকেট থেকে করছি, আমার এলাকা সবাই জানে যে আমি কিন্তু 4 প্রসার নেওয়ার জন্য, আমি আমার এমপি হলে আমি আমার ভাতা এবং সরকারের সুযোগ সুবিধা যা আসে সব আমি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় বাক করে দিয়ে দেবো, ঘোষিত 1 টাকা ভাতা আমি নেব না, মাদ্রাসায় দিয়ে দেবো। এই যে আমি দিতে পারছি, আমি বলতে পারছি কেন? আজকে আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, কেন সবাই পারে না? এই যে ট্যাক্স ফ্রি গাড়ির কথা বললেন না, আসলে কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবে? সে লোকটা এমপি হতে পারে, সে লোকটাকে নিজের জীবনটাকে প্রতিষ্ঠা করতে পারে না, সে একটা হুন্ডা নিয়েও কি চলতে পারে না? তার সে আয়ের ব্যবস্থা, তুমি আসো কেন রাজনীতি করতে? আমরা এই জন্যই এই যে এলাকা দেখেন ইলেকশন আসলে মনোনয়ন প্রত্যাশী অভাব পড়ে না, বড় বড় স্লোগান দেয়, আন্দোলন সংগ্রাম করতে খুঁজে পাওয়া যায় না, বা জনকল্যাণে কাজ করার ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না সারা বছর। কিন্তু নির্বাচনের সময় দেখবেন যে দেশ বিদেশ থেকে এসে মানে বসন্তের কোকিলের মতো ঝাঁপিয়ে পড়ছে। এই জন্যই শুধুমাত্র যে আমরা ঐত্যাগী লোকগুলোকে, যারা কিনা সৎ লোককে খুঁজে বের করছি না, খুঁজে মূল্যায়ন করছি না। দলগুলো সেটা করে, তার অবশ্যই এই দল এমনভাবে দাঁড়াবে, যেমন বিএনপিতে আমরা প্রতিবারই দেখছি যে আস্তে আস্তে কিন্তু রিফাইন হয়ে যাচ্ছে। যেমন এবার ইলেকশনে কমপক্ষে আমরা 20 জন ইঞ্জিনিয়ারের উত্থান দেখছি এই আসছে সংসদ নির্বাচনে, যেটাকে গত বছর আমরা মানে আমি ইঞ্জিনিয়ার আশরাফ আর 2-1 জন করেছিল 18-তে। তো এই জন্য আমি বলি যে আস্তে আস্তে কিন্তু আমাদের দলের মধ্যে সেই ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, এইভাবে উচ্চশিক্ষিত লোকগুলি কিন্তু তার নিজ এলাকায় কাজ করে সততার মাধ্যমে কিন্তু একটা অবস্থান সৃষ্টি করে কিন্তু বিএনপি নতুন একটা সার্কেল তৈরি করছে। এবং আমি মনে করি যে এটা একটা নতুন উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের মাটিতে। আর আপনি যে জিনিসগুলো বলছেন আসলে বিচার ব্যবস্থা, তো বিচারের ব্যবস্থাটা আসলে তো অনেক দূর আসছে, সেটা কিনা আমরা নিজেরও সন্দিহান আছে এখানে। কারণ বিচার সর্বত্র সব জায়গায় ভালো হচ্ছে না, এটা স্বাভাবিক। হচ্ছে না বলে নির্বাচন দরকার। আইনশৃঙ্খলা পরিবেশ আজকে খারাপ। 5ই আগস্টের পর একটা কঠিন পরিস্থিতিতে ওনারা দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। উনি দায়িত্ব নিয়ে যে অবস্থায় আজকে টেকেল দিয়ে পর্যন্ত নিয়ে আসছেন, আমি মনে করি উনি যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে আসছেন, নতুবা হয়তো দেশটা আরও খারাপ হয়ে যেতে পারত। এখানে ফ্যাসিস্ট হাসিনা 17 বছর দেশ চালনা করেছেন, দেশ পরিচালনা করে দেশটাকে কিন্তু কেউ কেউ বলেন যে 5ই আগস্ট থেকে 8ই আগস্টের যে পরিস্থিতি ছিল সেটাও এতটা খারাপ ছিল না এখন যেটা। এখন মানুষের মধ্যে মবের ভয়, এই ভয়, সেই ভয়। রাইট, 5ই আগস্টের পরে 8ই আগস্ট সরকারই ছিল না, তখন কিন্তু তেমন কিছু ঘটে না দেশের ভিতরে। এবং 8ই আগস্ট থেকে ধরেন আপনার প্রায় 10 থেকে 15 দিন আমরা দেখেছি, আমার নিজের এলাকায় আমরা নিজেরা পাহারা দিয়েছি, একটা ঘটনা ঘটে নাই। এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু প্রত্যেকে সংখ্যালঘুদের বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দিয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একখানে বক্তব্যটা না দিত, তাহলে অনেক দিন অকারেন্স ঘটে যেতে পারতো। যেন ওবায়দুল কাদের তো বলেছিলেন যে 5 লক্ষ লোককে মানুষ খুন করে ফেলবে যদি না আওয়ামী লীগের পতন হয়, ওই হলো না তো। কারণ এটা কিন্তু এখানে এই যে নেতারা যে চান, আমাদের নেতারা যেটা চাচ্ছেন যে একটা সুন্দর পরিবেশ চাই, যাতে কোনো রকম মব জাস্টিস না হয়, এই মব জাস্টিস না হওয়ার জন্য কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু কন্টিনিউয়াসলি বক্তব্য দিচ্ছেন। উনি বারবার বলছেন মবের জগৎ থেকে বেরিয়ে আসতে হবে, কারণ মব জাস্টিস আজকে হয়ে গেছে মব ভায়োলেন্স। মব ভায়োলেন্স হতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে যখন তখন যাকে তাকে দা কোদাল দিয়ে কোবায় মারছে। এটা কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা কোনো দল বা গোষ্ঠী, এটা কোনো কাইন্ড অফ সন্ত্রাসীরা করছে এবং ফ্যাসিস্ট হাসিনার পতিত সরকারের সেই লোকেরাও করছে কোথাও কোথাও।
আবার কোথাও কোথাও কেউ যারা কিনা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা নিজেরা আইন হাতে তুলে নিচ্ছে। এই জন্য আমি বলি যে এই জিনিসগুলো যতই বাড়বে আপনি কিন্তু নির্বাচনের প্রয়োজন আরও বেশি হয়ে যাবে, কারণ নির্বাচন আপনি যদি না দেন তাহলে এটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে, ওই বললেন না মানে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। তো সেই জন্য আমি বলি নির্বাচনটা আরও আগে হওয়ার কথা ছিল, আগে যদি হতো তাহলে কিন্তু আমাদের কষ্টটা কমে যেত। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা মানুষের সেই সেন্স থেকে কাজ করতে হবে। আমরা রাজনীতিবিদরা যদি আমরা নিজেদের মাইন্ড সেট আপ ঠিক না করি, আমরা যদি পরিবর্তনটা নিজ থেকে নিয়ে আসি, আমি যদি মনে করি যে আমি যা করব ভালো করবো এবং আমার নেতাকর্মীদের ভালো করাবো, তাহলে কিন্তু দেশটা চেঞ্জ হয়ে যাবে। আপনি শুধু আইন দিয়ে পারবেন না, বিচার দিয়েও পারবেন না। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। আমার নরসিংদীবাজার রায়পুর বাখননগর ইউনিয়নের এক মহিলা মাদক ব্যবসা করে, সেই মহিলার বিরুদ্ধে 3টা মানববন্ধন করার পরে মহিলা ওই নারী নির্যাতন কোর্টে গিয়ে সে দোষিত হয়েছে বলে মামলা করলো এবং বিচারক 24 আওয়ার ভিতরে ওই আসামিকে অ্যারেস্ট করতে বলেছে। অথচ সে লোকটা ফরেস্ট গার্ড লোক, ওরা মাদকের বিরুদ্ধে ওরা মানববন্ধন করেছে। তাহলে আবার কী দাঁড়ালো? যে ভাই যে বললো যে বিচার ব্যবস্থা কোথায় চলে গেছে, এটার জবাব কে নেবে? এটার জবাব তো নেওয়ার কেউ নাই। তা এই জন্য বলি এভাবে কিন্তু অনেক কিছু হচ্ছে। চুরি করেছে গরু চোরকে আগে কোর্টে পুলিশের কাছে টাকা পয়সা দিয়ে মামলা করে বলছে গরুর মালিকের বিরুদ্ধে, সে জানে তাকে মারবে পেটাবে। তো এই হয়ে গেছে উল্টা, কারণ এই উল্টা সংস্কৃতি ছিল আওয়ামী লীগের আমলে, সেই সংস্কৃতি কিন্তু এখন চলছে। সেই সংস্কৃতি বেরিয়ে আসতে গেলে আইনের শাসন বাস্তবায়ন করা, বিচার ব্যবস্থা উন্নয়ন করা এবং প্রশাসনিক যে দক্ষতা, সেই দক্ষতাটাকে ঠিক করা এবং এর ভিতরে লোকে থাকা ফেসিস্টের যে লোকগুলো আছে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া, দিয়ে নতুনদেরকে সেখানে প্রতিস্থাপন করা, অভিজ্ঞ লোক দিয়ে পরিচালিত করা। এটাই হবে আমাদের ডক্টর ইউনূস সাহেবের একটা যুগান্তকারী। এই সিদ্ধান্তের দিকে যদি এগিয়ে যায় তাহলে হয়তো আমরা অতি তাড়াতাড়ি একটু বাঁচতে পারবো এবং দেশটা একটা সুন্দর নির্বাচন পাবে। এবং আমি মনে করি নির্বাচন ছাড়া বিকল্প আর কিছু হতে পারে না। নির্বাচন যেভাবেই হোক মানুষ ভোট দেবে, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এবং সেই পরিবেশের সৃষ্টি করতে পারে এবং আমরা সবাই মিলে করব, শুধু সরকার একা করতে পারবে না। আমরা যদি সবাই নিজেরা চাই যে হ্যাঁ ভোট আমাদের জনগণ ভোট দেবে, আমরা সেই পরিবেশ সৃষ্টি করব। আপনি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ভোট কেন্দ্র আছে, সেই ভোট কেন্দ্রতে সরকার বা পুলিশ বা প্রশাসন কয়টা পাহারা দেবে? এখন কতগুলো পুলিশ আছে? সেই জন্য আমাদের রাজনীতিবিদদেরকে কাজ করতে হবে, আমাদের জনগণকে কাজ করতে হবে, সবাইকে হাতে হাত কাঁধে কাঁধ রেখে প্রত্যেকটা দলকে কাজ করতে হবে এবং প্রত্যেকটা দল যদি আমার দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাহলে সেটা হবে না। ব্যারিস্টার সরওয়ার, আপনি কি প্রেডিক্ট করতে পারেন সামনের দিনগুলোর সিনারিও? যদি 3-4টা সিনারিও আপনাকে বলি যে কি কি দেখেন আপনি? দেখুন, আমি এভাবে দেখি যে একটা জাস্ট নির্বাচন একটা হচ্ছে দায়সারা এবং সেই নির্বাচনের মাধ্যমে মোস্ট লাইকলি বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি যে সিনারিও 1 এই যে দ্রুত বিএনপি নির্বাচন চায়, এইটা জনগণ এইটা এইভাবে পারসিভ করে যে তারা দ্রুত ক্ষমতা আসতে চায়। কিন্তু আপনি যখন বলছেন যে একটা ডিসফাংশনাল সরকার, তো মানুষ বিএনপি নির্বাচন চাওয়া দোষ কি? মানুষও তো তাহলে নির্বাচন চাওয়ার কথা। সরকারই যেখানে ডিসফাংশনাল, তাহলে এরকম ডিসফাংশনাল সরকার এই ভার্সনটা সামনে এসছে যেহেতু বিএনপি বেশি কানেক্টেড উইথ দ্য পিপল, কিন্তু অন্য ভার্সনগুলো আসছে না। যে প্রথম 11 2 বছর সময় পেয়েছিল, তারা তো ওইরকম কোনো রিফর্মস করতে পারে না, কোনো রিফর্মস কাজে লাগে নাই। এখন তো 2 বছর তারা সময় পেল না। সো এইরকম একটা ভঙ্গুর সোসাইটিতে, ডিসফাংশনাল স্টেটে এই টাইপ কিছুই না। তার মানে হলো 2 নম্বর সিনেরও পুরো যে আকাঙ্ক্ষাটা মানুষের, যে আকাশচুম্বী যে আশাবাদ সৃষ্টি হয়েছে, এইটা পুরোটা এখন বিএনপির ঘাড়ে আসবে। কিন্তু বিএনপি তো সেইভাবে যে নিয়ন্ত্রণ দলের উপর নিয়ন্ত্রণ জামাতের আছে, আমি বলবো ইয়েস, তারা রেজিমেন্টেড দল, তাদের ভিতরে ওই অন্য কুটিলতা আছে, কিন্তু তাদের ভিতরে এক ধরনের আছে। তো এইটা একটা সিনেরিও। আর একটা সিনেরিও যে একটা এমার্জেন্সি আসে কিনা এবং সেনাবাহিনী টেক ওভার, আমার এটা মনে হচ্ছে না এই কারণে এখানে সেনাবাহিনী প্রধানের একটা প্রসেসটা ছিল, সেটা একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছিল যে উনি একটা রিকনসিলিয়েশনের চিন্তা করে যে এই ফোর্সগুলো জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগকে বাইরে রাখলে আবার এই ধরনের একটা সিচুয়েশন সামনে আসবে, কিন্তু সেটারও যথেষ্ট সময় হয়েছে বলে মনে হচ্ছে না। কিন্তু অনেকে অনেক কথা বলে যে এই প্রধান বিচারপতি দেখা করেছে, করছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সেনাবাহিনী ক্ষমতা নেবে না। সেনাবাহিনীও একটা নির্বাচন দিয়ে তারা মানে ব্যারাকে ফেরত যেতে চায়। সো সেই ক্ষেত্রে
যে পরবর্তী সিনিয়রিটি যেটা হতে পারে যে ছোটোখাটো দুই একটা পার্টি নির্বাচনে নাও যেতে পারে, সো তাহলে একটা কন্ট্রোভার্সিয়াল হবে। সো বাই অল অ্যাকাউন্ট আমার মনে হয় যে একটা দায়সারা একটা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, যদি না অগত্যা কিছু না ঘটে। যেমন আইনে একটা কথা আছে ফোর্স মেজরি, এই ফোর্স মেজরি কোনো সিচুয়েশন যদি না হয়, এখন আওয়ামী লীগ একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করবে, যেটা সমস্ত পতিত সরকার সবসময় করে, এবং তাদের পাশে আছে তাদের পাশে আছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে তারা এখন অপারেশন সেন্টার খুলেছে, বিভিন্নভাবে তারা মিছিল মিটিং করছে, এবং তারা এই সরকারকে আনস্টেবল করতে চাবে, কারণ পতন হওয়ার পরে ইউনুসের সাথে যে রাইভেলি সেটা তো আছে, কিন্তু দিস উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দেম, একদম কুইকলি কিছু করবে, কিন্তু চেষ্টা চালাবে, এবং সেটার কয়েকটা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। এইটা আর একটা সিনিয়র, সেইটা হয়তো ওইভাবে হবে না। এখন এখানে সশস্ত্র বাহিনীর একটা চিন্তা এরকম যে নির্বাচনটা হলে আর্মি ব্যারাকে আসবে, অথবা যে ভুলের ভিতরে বড় দল বিএনপি যদি ভুলের ভিতরে ঢুকে যায়, সেইটা হয়তো আওয়ামী লীগকে ফেরত আসার একটা সুযোগ সৃষ্টি করে দেবে। তবে জাতীয় পার্টিকে যে রক্ষা করতে চায়, জাতীয় পার্টিকে রক্ষা করার এজেন্ডাটা কার? ইন্ডিয়ার। তো বাংলাদেশে কারা রক্ষা করতে চায়? সো এই তার ঘাড়ে বসে যে আওয়ামী লীগের পুনর্বাসন যায় কিনা, এটা একটা অ্যানাদার সিনারিও। সো এই ধরনের একটা মাল্টি ফ্যাকশনাল একটা, যে ওই যে সংঘর্ষ দেখেন, হতে পারে, কারণ মানুষ অত্যন্ত এজিটেটেড, সুযোগ পাইলেই কিন্তু। নির্বাচন না হওয়ার কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে? নির্বাচন না হওয়ার আশঙ্কা তো রয়েছে, আমি প্রথমেই বলছি, বিকজ আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও অবনতি হয়েছে। আদালতে যে বিষয়টি বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনের নিষ্পত্তির অপেক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু, সেটা কি হতে পারে, বা সেটাকে কেন্দ্র করে কোনো কিছু দেখেন কিনা? তত্ত্বাবধায়ক ইস্যু এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এই চিফ জাস্টিস নভেম্বরে রিটায়ার করবে, ডিসেম্বরের আগে হয়তো এইটা রায়টা হবে। এইটা নেক্সট শুনানি আছে 22 অক্টোবর, মানে কোর্ট খুলবে ভ্যাকেশনের পরে, শুনানি করতে করতে ওইখানে যাবে। তাহলে এই চিফ জাস্টিস তখন লাস্ট রিটায়ারিং চিফ জাস্টিস হয়। এর আগে যদি হয় তাহলে তো তারপরে উনি হয়তো একটা এই ইউনূস সাহেব ওনাকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দিয়ে তারপর উনি চলে গেল। তো সেকেন্ড গভর্নমেন্ট, একটা ধারণা আসছে যে আরও 2টা গভর্নমেন্ট হতে পারে, এমার্জেন্সি গভর্নমেন্ট অথবা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। অনেকে এই ধারণাটা করে, মানে প্রফেসর ইউনূসের সরকার, তারপরে এমার্জেন্সি সরকার, ইমার্জেন্সি একটা সরকার, এবং তারপরে গিয়ে এরকম একটা ধারণাও সামনে আসছে, দুটো সরকার। এবং অনেকে বিশ্বাস করে যে ইউনূস সাহেব কোনোভাবে নির্বাচন নিজে করাতে চাচ্ছেন না, পারবেন না, এবং করাতে চাচ্ছেন, পারবেন না বলে উনি করাতে চাচ্ছে না। সো এই ধারণাগুলি এখন ফ্লোয়েটিং। সো সেই জন্য এইরকম ভঙ্গুর সিচুয়েশনে ইলেকশন বানচাল হওয়া তো হতেই পারে, এবং ইলেকশনের যে স্ট্যান্ডার্ড, যে গুণগত মান দেখতে চায়, সেইখানে পৌঁছতে পারবে কিনা সেটা সবার সন্দেহ। ইঞ্জিনিয়ার শাফুদ্দিন বকুল, অনেকগুলো সিনারিও, না উনি যে সিনারিগুলো তুলে ধরছেন, আসলে এগুলো সম্ভাবনা আছে, আশঙ্কা দুটোই আছে। আশঙ্কা আছে বা সম্ভাবনা থাকবে, কারণ আমরা তো আমাদের দেশটাকে তো আমরা এমন একটা পরিস্থিতি থেকে এই পর্যন্ত নিয়ে আসছি, যেটা একটা কঠিন পরিবেশ থেকে নিয়ে আসছি, এবং একটা তো সুস্থ ধারা রাজনীতি থেকে আসে নাই, একটা পতিত সরকারের পতনের পরে এসেছে। এখন এই পতিত সরকার তো ধরেন সে তো বিনিময় চেষ্টা করছে, বা সে চেষ্টা করবে, সে নির্বাচনের আগ পর্যন্ত কি নির্বাচনের পরেও সে চেষ্টা করবে এখানে একটা ভায়োলেন্স সৃষ্টি করার জন্য। আমি মনে করি যে আমাদের সংসদীয় আসন, বিশেষ করে আমাদের নরসিংদী ইন্টারনালি যদি আমরা কল্পনা করি, আপনি দেখেন সারা বাংলাদেশে কয়টা মিছিল হয়েছে, আর ঝটিকা মিছিল যদি হয় 1-2টা এখানে সেখানে দৌড়ের মধ্যে হয়েছে। তো যেখানে একটা দল দল পাথরের মতো বসে আছিল, মানে এমনভাবে বসে আছিল যে তাকে আগামী 2041 সাল পর্যন্ত তাকে সরাতে পারবে কিনা কেউ ভাবতে পারেনি, আর সেই দলটা আজকে একটা আন্ডারগ্রাউন্ডের দল হয়ে গেছে। তারা আজকে এমনভাবে ফাংশন করছে যে একটু মাথা উঁচু করে দিয়ে আবার ডুব দিয়ে চলে যাচ্ছে। সেই দল আর কিছুদিন পরে যে আরও কিছু করতে পারবে, আর বেশি করতে পারবে, এটা আমি মনে করি না। এটা আমাদের সন্দেহ থাকতে পারে, সন্দেহ থাকা ভালো, বা এস্টিমেট করা থাকা ভালো। এস্টিমেট অনুযায়ী আমাদেরকে হয়তো বা পাল্টা
পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত, যাতে করে না করতে পারে বা কোনো রকম পরিবেশ সৃষ্টি করতে না পারে। কারণ সারা বাংলাদেশ কিন্তু আপনি চিন্তা করে দেখেন, কেন্দ্রের সংখ্যা কিন্তু অনেক, 4400 ইউনিয়নের মধ্যে এক একটা ইউনিয়ন যদি আপনি 9টা সেন্টারও ধরেন, প্রচুর কিন্তু। তো এই জন্য আমি বলি যে 44,000-এর মতো হয়। তো এতগুলো সেন্টারে যদি আপনি কল্পনা করেন যে আওয়ামী লীগের 44,000 কেন 1,000 সেন্টার তাদের দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা নেই। আজকে আমি বলি, আজকে বিএনপি যেভাবে আওয়ামী লীগকে ট্যাকেল দিচ্ছে, এবং এটা আপনাকে বুঝতে হবে যে জামায়াতও সেভাবে ট্যাকেল দেওয়ার মতো কোনো একটা পরিস্থিতি থাকে না। সে নির্বাচিত এই 5ই আগস্টের পরে তো আমির সাহেব, শফিক সাহেব বললেনই যে জামাতকে আওয়ামী লীগকে মাফ করে দিলাম, আবার বলছেন যে ওদের আইন দিয়ে বিচার হবে। এই যে কথাগুলো, একটা বলেন যে মাফ করে দেওয়া, আবার বলেন যে বিচার করা, মানে আমি কোনো একটা ভালো সংস্কৃতি খুঁজে পাই না ওনাদের কার্যকলাপের মধ্যে। তো আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের যে অবস্থান, সেই অবস্থানকে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানো এই ইলেকশনে, পরবর্তী ইলেকশনে হয়তো বা একটু আগাইতে পারে, কিন্তু এই ইলেকশনে আমি দেখি না সেরকম পরিস্থিতি। ঘুরে দাঁড়ানো দেখেন না, ঠিক আছে, জনগণ তো হয়তো তাদের সমর্থনও করবে না, কিন্তু তাকে তো আপনি ইলেকশন করতে দিচ্ছেন না। না, ওনারা ইলেকশন না করতে না দেওয়ার মতো সেরকম শক্তি তাদের এখন নাই। না না, আমি বলছি আপনি তো ইলেকশন থেকে তাকে ইলেকশন করতে দিচ্ছেন না। রাইট। ইলেকশন করতে দিয়ে দেখেন সে ব্যাক করতে পারে কিনা, অথবা মানুষ কি তাকে আরো প্রত্যাখ্যান করে কিনা, মুসলিম লীগ বানিয়ে ফেলে কিনা। ইলেকশন করতে এক্সপেক্ট করবে তখনই যখন তার বিচার হবে, তার বিচার হওয়ার পরে বিচার হবে। তার যদি এই যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যে অপকর্ম আওয়ামী করেছে, লীগের নেতাকর্মীর বিচার হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার, ইন্ডিভিজুয়ালদের বিচার হবে, কিন্তু দল হিসেবে তো আপনি নির্বাচন করতে দিচ্ছেন না। এখন বলছেন জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না, তারপরে বলবেন জাসদ করতে পারবেন, ওয়ার্কার্স পার্টি করতে পারবে এই না। ক্ষেত্রে আমি এটা বলবো যে আওয়ামী লীগকে তো কিন্তু স্থগিত করা হয়েছে বিচারের আগ পর্যন্ত। আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে কিন্তু বিচারের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার না হবে। বিচার আপনি না করলেন না, যতদিন বিচার করবেন না ততদিন না। কিন্তু তার যে অধিকার, আমি বলছি যে আওয়ামী লীগের সমর্থক কর্মী বা অথবা যে আওয়ামী লীগকে ভোট দিতে চায়, তার যে অধিকার, সেই অধিকার যে আপনি হরণ করছেন না, সেই অধিকার হরণ করছে। আসলে এই ক্ষেত্রে এটা একটা পানিশমেন্ট। তারা যে 17 বছর মানুষকে কষ্ট দিয়েছে, একই তো হলো। তারা যেটা করলো আপনিও সেটা করলেন, মানে এইভাবে আর্গু করা যায় কিনা? এইভাবে আর্গু করবেন, আপনিও ভোট দিতে, তারাও ভোট দিতে দেয়নি, তারা দেয়নি 17 বছর, তো আপনি 17 বছর দিলেন। 17 বছর যেভাবে এদেশের মানুষকে কষ্ট দিয়েছে, তারপরে 5ই আগস্টের আগে যেভাবে মানুষকে মেরেছে, যদি সে আপোষ করে ফেলতো, তার না মেরেছে তো তার জন্য তো আপনি বিচার হচ্ছে, প্রমাণ করতে পারলে ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে, অনেক কিছু হবে। কিন্তু যতক্ষণ না আপনি প্রমাণ করতে না পারছেন না, একটা গণতান্ত্রিক দেশে বা আইনের শাসন যে দেশে আছে, সেই দেশে নিষ্পত্তি কিভাবে হবে? নিষ্পত্তি যত তাড়াতাড়ি সম্ভব করা হবে, এবং তারপরে তারা যদি যোগ্যতা থাকে, জনগণ চায়, তখন দেখা যাবে। জনগণ চায় কিনা সেটা আপনি কিভাবে বুঝছেন? মানে আমার কথা হলো বিচার হওয়ার পর আমাকে শুনলে মনে হয় যে আমি আমাকে হয়তো এই এখন যে সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন তারা আওয়ামী লীগের দোসর, রয়ের এজেন্ট, নানা কিছু বলবে, কিন্তু আমি এগুলো হচ্ছে একাডেমিক ডিসকাশন, এবং এটা কাউকে না কাউকে তো কথা বলতে হবে। কথাগুলো একটা রিয়েল ফ্যাক্ট হতে জানেন যে মানে আওয়ামী লীগ যা করেছে, আপনি যদি সেই কাজটাই করেন তাহলে দেশটার পরিবর্তনটা কোত্থেকে হবে? রাইট, আপনার কথাটা রিয়েল ফ্যাক্ট ওই জায়গায় যে একটা বিল্ডিং এর 10টা তালা আছে। আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু একই কথা বলেছি, এই টেবিলে বসি, এই একই আলোচনা আমরা তখন করেছি। রাইট, সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে তার কাজ করা অধিকার দেখা। আপনি তো জনগণকে কোনো ক্ষমতাই দিচ্ছেন না যে জনগণ সিদ্ধান্ত নিক, জনগণ তাকে প্রত্যাখ্যান করুক। আওয়ামী লীগ তো বলবে না যে জনগণ অভ্যুত্থান হয়েছে, এখন অভ্যুত্থানের মধ্যে সে ষড়যন্ত্র দেখে, আমেরিকাকে খুঁজে পায়, ওকে খুঁজে পায়, এগুলো করে তাকে সরিয়েছেন। কিন্তু ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান সেটা তো একদম রিয়াল, এটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ তো নেই। সেই সুযোগ তো আপনি দিচ্ছেন না। যেহেতু 5ই আগস্টে তারা এতগুলো মানুষকে মেরেছে এবং প্রায় 25,000 লোককে তারা আহত করেছে। এটা তো আপনার ফিগার, সরকার তো আজকে পর্যন্ত ফিগার একটা দিতে পারে নাই যে কত লোক মারা গেছে আর কত লোক আহত হয়েছে। না, ফিগার দেখ না দেখছি অঘটন ঘটেছে, এটাই পারলো না কেন? আমাকে এটাই বলেন না, এটাই কেন এটা অসম্ভব? আজকের যুগে, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এটা কেন পারে? এত মিডিয়া বাংলাদেশ, এটা সম্ভব হলো না কেন? না, সেটা আমিও আপনার মতো প্রশ্ন রাখি যে সরকারের তো উচিত ছিল এই বিচারটাকে 54 বছর পরে 30 লাখ মারা গেছে না 3 লাখ মারা গেছে, এই বিতর্ক যখন করেন তখন তো মানে এখন তো ওই বিতর্ক আওয়ামী লীগ তো বলবে যে কিসের হাজার হাজার প্রমাণ দেন, নাম তো তালিকা তো দিতে পারতেছেন না।
না, তালিকা অলরেডি 1,500 লোকের তালিকা হয়ে গেছে। না, কোথাও 1,500 লোকের তালিকা হয়নি। 1400 সামথিং লোকের তালিকা না, হয়েছে এটা অলরেডি। হয়নি। এটা জাতিসংঘের একটা রিপোর্টে জাস্ট একটা সংখ্যা বলা হয়েছে, দ্যাটস ইট। কোথাও কোনো তালিকা হয়নি। আমি জানি যে প্রতিটা জেলায় অলরেডি একটা তদন্ত হয়েছে এবং সেটা রিপোর্ট আসছে, কিন্তু আমি So, মনে করি ব্যারিস্টার সরওয়ার, আমি আসছি আপনার কাছে শেষ কথা শুনবার জন্য, যে এই যে বিতর্কটা যেটা করছি, আপনি আইনের মানুষ হয়ে আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? মানে এর কোনোটাই আওয়ামী লীগের পক্ষে বলার জন্য না, কিন্তু গণতন্ত্র আইনের শাসন বললে তো এর একটা সুরাহা হতে হবে, এবং খারাপ তো আপনি জঙ্গলি শাসনের জবাব জঙ্গলি শাসন দিয়ে দিতে হবে, আপনি একবার বলেছেন, কিন্তু সব খারাপের জবাব খারাপ দিয়ে দিলে তো আপনি ভালো সূচনা কোত্থেকে হবে? এক্স্যাক্টলি, ভালো সূচনা তো এক জায়গায় করতে হবে, যেটা দক্ষিণ আফ্রিকার মডেল। যে কারণেই সবাই নেলসন ম্যান্ডেলা হয় না। ইয়েস, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যে এক জায়গায় ফ্রাঙ্কলি স্পিকিং জিল্লুর ভাই, আমাদের দেশটা একটা ভয়ানক হিংস্র সোসাইটিতে পরিণত হয়েছে, ভয়ানক। একসময় এবং এখন তো একটা অশ্লীল অশ্লীল, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, এখন এই যে ধর্মীয় দল বলেন আর এই দল বলেন ওই দল বলেন, যে ভাষা তারা ব্যবহার করে, আমি তো ইভেন স্লোগানে আমরা যে ভাষা দেখলাম রাজনৈতিক দলের, এটা তো আমরা কখনো দেখিনি। এক্স্যাক্টলি। এবং কোত্থেকে এই স্লোগান আসলো, একদম মানে ভালগার। তো যে যে এমন হিংস্র সোসাইটিতে পরিণত হয়েছে যে আপনার ব্যক্তিগত রাগ, বিরাগ এবং লোভ আপনি প্রতিফলন করার জন্য মামলাকে একটা বাণিজ্য হিসেবে রূপান্তর করেছেন। তথাকথিত গণতন্ত্রের যাত্রা, আপনি বলেন পরিবর্তনটা কোথায় হলো? আওয়ামী আমলে যেই ধরনের মামলা হয়েছে, গায়েবী মামলা, একই তো মামলা হয়েছে, একই তো, যে যাকে পেরেছে তাকে মামলার মধ্যে ঢুকেছে, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, যাকে খুশি তাকে একটা মামলার মধ্যে 1000 লোকের বিরুদ্ধে একটা মামলা, মার্ডার হয়েছে ওখানে, ভদ্রলোক আছেন আরেক দেশে, মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এটা কিভাবে হবে? এবং এতে করে তো জেনুইন কেসগুলো হারিয়ে যাচ্ছে। আমার কাছে একটা মামলা আসছে, অনেকগুলো মামলা আসছে, একটা দেখলাম যে একটা উকিল, সে আমার ধারণা সে জামাতের সাথে জড়িত, আমি যদি চিনে থাকি। সব মামলা, তার বাড়ি একটা জেলায়, সব ওই জেলার লোক। ঢাকায় শেখ হাসিনা হয়েছে 1 নম্বর আসামি, আর বাকি সব ওই জেলার, মানে 10-12 জন এরকম মামলা করে। এবং যে ছেলেটাকে দিয়ে মামলা করেছে তাকে, এবং এই মামলাগুলোর একটা বড় জিনিস যেটা এখন, এটা কেউ তো বলবে না, বললে শুধুমাত্র বাণিজ্যের জন্য, শুধুমাত্র এই মামলা কেন্দ্রিক বাণিজ্য একটা চলছে। একেবারে একেবারে ক্যান্টনমেন্টের পাশে আমি এক ভদ্রমহিলাকে চিনি, অত্যন্ত নির্যাতিত, একটা সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী হিসেবে গুলি করছিল। কিভাবে ম্যানেজ করে ওই সন্ত্রাসীর পক্ষে বিএনপির জমিরুদ্দিন সরকার এবং জয়নাল আবেদিন দাঁড়াই গেল, তাকে আওয়ামী লীগ থেকে বিএনপি বানাই ফেলাইল। জামিন হওয়ার পরই ওই কুখ্যাত মুজিব যে পালাই গেছে, এরকম কিছু অফিসার তার কাছ থেকে বেনিফিশিয়ারি ফ্ল্যাট নিছে। এবং আপনি দেখেন, তার মানে কি আপনি বলতে চাইছেন কোর্ট এখন আওয়ামী লীগ আর বিএনপি দেখে বা জামাত দেখে? একদম পরিপূর্ণ, মানে অপরাধটা কি সেটা দেখে না? সেটা দেখে না, কোনো অপরাধ না, একদম। এই আমি বললাম, সেই মামলায় জমিরুদ্দিন সরকার সাহেব এপিলেট ডিভিশন পর্যন্ত গেছে, তাদের পক্ষে গেছে এই প্র্যাকটিস। অথচ এই একই ঘটনায় মাসুদ তালুকদারকে বহিষ্কার করছে। তো এটা কিন্তু অন রেকর্ডেড। সো ওইখানে দেখলাম ও বের হইয়া, ওই যে একটা ওয়াসি টাওয়ারের কথা আপনি দেখছেন মিডিয়ায় আসছে, সেইখানে এই বালাখানা বানাইছিল, এখানে টর্চার কেন্দ্র এবং বালাকেন্দ্র। সেই সন্ত্রাসী যাকে ভিক্টিমাইজ করছে, একটা মাদকের একটা মিথ্যা মামলা দিয়েছিল 2016 সালে। সেই মামলায় ট্রায়াল কোর্ট থেকে অবজারভেশন দিয়েছে যে এই মিথ্যা মামলা দিয়েছে, র্যাবকে দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ওই সন্ত্রাসীর বিরুদ্ধে সেই নাম আসছে। সেই সন্ত্রাসী ওই মিথ্যা মামলার রেফারেন্স দিয়ে এইটা ম্যানেজ করতে পারছে যে এক মাদক সম্রাজ্ঞীকে সে গ্রেপ্তার করছে। কে করলো? যৌথ বাহিনী। আমি যখন ঘটনা বললাম, আমি বললাম প্লিজ রিলিজ হার, একটা লেডি অ্যাবভ 60, তাকে সেই ছাড়ি নাই, তাকে জেলে পাঠিয়েছে একটা মিথ্যা মামলায়, গুলশানের একটা মিথ্যা মামলায়। সো এই যে হিংস্রতা, এই যে জায়গাটায় পড়ছি, তথাকথিত গণতন্ত্রের যাত্রা 90-এর পরে হিংস্রতা, এবং যে যা খুশি যাকে খুশি মামলায় দিয়ে হেনস্থা করতে পারে, ভয়তে লুকিয়ে থাকে, নাহলে বিদেশে পালিয়ে যায়। ভবিষ্যতে যদি আপনি সুশাসনে যাত্রা করতে না পারেন, একই পরিস্থিতি আবার আসবে, এবং ভয়াবহ হিংস্র একটা সোসাইটিতে পরিণত হয়েছে এই নেস্টি এবং এই যে দুর্বৃত্ত রাজনৈতিক কালচারের জন্য। ওই যে ধন্যবাদ, দুষ্ট লোক দিয়ে চরিত্রী লোক দিয়ে রাজনীতি করালে যা হয়, সেই জায়গায় এর চেয়ে খারাপ রাজনৈতিক কালচার
পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই। ধন্যবাদ। মিস্টার বকুল কিছু যোগ করবেন 1 মিনিটে? জাস্ট আমি যে জিনিসটা বলছিলাম আরও আগে থেকে বলছিলাম, আর কয়েকবার টকশোতে বলেছিলাম যে এই জিনিসগুলো যতদিন দেরি হবে ততই আমাদের ভোগান্তি বাড়বে। যত তাড়াতাড়ি নির্বাচন হতো তত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে হয়তো দেশটাকে সুন্দরভাবে আবার সাজাতে পারতাম। যেই দল আসবে সেই দল যদি না সাজাতে না পারে তার ব্যর্থতা হবে। আর অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা অবশ্যই নিজেদেরকে সংশোধন করে সুন্দরভাবে আবার ঘুরে দাঁড়াবো, এটাই হলো প্রতিজ্ঞা। তো আজকে আমি মনে করি যে আমাদের প্রত্যেকের একটা কমিটমেন্ট থাকা উচিত যে আমাদের অবস্থান থেকে আমরা ভালো কাজ করবো এবং দেশের জন্য কাজ করবো, সমাজের জন্য কাজ করবো, সততা, এই হোক আমাদের আজকে প্রতিজ্ঞা। তাইলে হয়তো সেটা সম্ভব আমি হবে। ছোট একটা মিনিট সময় দেন জিলু ভাই। আমি যে এই বিচারের কথা আপনি বলেন, একটু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই। আমরা দেখলাম যে আসিফ নজরুল সাহেব বললো যে আর একটা ট্রাইব্যুনাল, এই যে উনি আর একটা বললো, আপনি 1.5 বছর লাগলো এটা বুঝতে, 1 বছর লাগলো আপনার এটা বুঝতে যে আর একটা ট্রাইব্যুনাল। সেইখানে আমরা বারংবার বলছিলাম যে আজকে যে মামলা জট এবং যে আপনি কয়েকবার বলেছেন ভূমি ব্যবস্থা, সেখানে নিম্ন কোর্টে মিনিমাম, জেলা কোর্টে মিনিমাম আরও 20টা করে আদালত দরকার। আপনি জানেন ব্রিটেনে লে ম্যাজিস্ট্রেট দিয়ে বিচার করে যাতে মামলা কোনোভাবে জট না হয়। ব্রিটেনের কোনো মামলা জট নাই। বাংলাদেশে 50,000 লয়ার আছে, আপনি কেন করেন নাই? এইটুকু আপনার মাথায় আসলো না? হাইকোর্ট ডিভিশনে আরও 100 বেঞ্চ দরকার, 100। মামলার যে জট শুরু হয়েছে এপিলেট ডিভিশনে মিনিমাম 15টা বেঞ্চ দরকার, মিনিমাম। আর নাইলে আপনি মামলা জট সরাতে পারবেন না। সো আপনি কেন 20টা ট্রাইব্যুনাল করলেন না? আপনি 1 বছর পরে এসে বলেন একটা ট্রাইব্যুনাল। আপনার মাথায় কাজ করে না? মাথায় কাজ করবে কি? মাথার ভিতরে তো থাকে অন্য কিছু, মাথার ভিতরে ভীষণ নাই। আপনি একটা সিল লাগাইছেন, সিল লাগাইয়া পুরো যে গণ উদ্বোধনের স্পিড সেইটাকে আপনি নষ্ট করছেন। এবং ইউ পিপল হ্যাজ, একসময় মানুষ বলবে ইউ পিপল হ্যাজ বিট্রেড দ্য নেশন। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শককে খুব বেশি কিছু বলবার নেই। আমার অতিথিরা কিছুটা আশা, অনেকটা নৈরাশ্যের কথা বলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের একটাই পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে এক স্বৈর শাসকের বিদায় হয়েছে এবং সেই স্বৈর শাসক এখন বলবারও সুযোগ পাচ্ছে যে আমি স্বৈর শাসক হলে, আমি অগণতান্ত্রিক হলে, আমি দুর্নীতিবাজ হলে এরা কারা। আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা, এই একই কথা হোসেন মোহাম্মদ এরশাদ বলতেন। তাকেও কিন্তু এক সময় বাংলাদেশের জনগণ স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছিল, তার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল, তারও পতন হয়েছিল এবং পতনের পরে তিনি রাজনীতি করছিলেন এবং রাজনীতি করতে করতে বিএনপি শাসন দেখেছেন, আওয়ামী লীগের শাসন দেখেছেন এবং তিনি জোর গলায় বলতেন আমি যদি স্বৈরাচার বা দুর্নীতিবাজ হই তাহলে এরা কারা। অনেকবার বলেছেন, কিন্তু এই অনুষ্ঠানে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। সো সেই একই অবস্থার কিন্তু পুনরাবৃত্তি। এখন আলোচনা করতে হচ্ছে সরকার ডিসফাংশনাল, এখন আলোচনা করতে হচ্ছে রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে, এখন আলোচনা করতে হচ্ছে এই রাজনৈতিক সংস্কৃতি পৃথিবীর সবচেয়ে খারাপতম রাজনৈতিক সংস্কৃতি। এখনও আমরা দেখছি নোংরামি, অশ্লীলতা ভরপুর হয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের সহজেই আইডেন্টিফাই করা সম্ভব তারা কাদের অনুসারী, এবং তাদের যে ভাষা ভঙ্গি, রাজনীতির বক্তৃতায়, স্লোগানে যে আচরণ আমরা দেখি, যে বক্তৃতা স্লোগান আমরা শুনি, বাংলাদেশের ইতিহাসে এটা আগেও ছিল না। কাজেই পরিবর্তনটা আসলে কোথায় হলো? কোথাও কোনো পরিবর্তন হয়নি এবং তার জন্য কি দরকার সেটা বলা বোধহয় সম্ভব না, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য একটা নির্বাচন দরকার, ভালো নির্বাচন দরকার। নির্বাচন হলেই যে ব্যাপক পরিবর্তন হয়ে যাবে সেটা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান তৈরি করা দরকার এবং কিছু স্থায়ী ব্যবস্থা আসলে দরকার। সংস্কার শব্দ অনেক বলা হচ্ছে, কিন্তু সংস্কার আসলে একটা রেটরিকে পরিণত হয়েছে, যার যার সুবিধা মতো এটাকে ব্যবহার করছেন, কিন্তু দেশের জন্য ভালোবাসা, দেশের মানুষের জন্য যেটুকু করবার সেটুকুর থেকে কিন্তু কারোই আসলে তেমন কোনো মনোযোগ নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।